আছে। So we are basically going to cover in simple pendulum today both the parts of theory and numericals. ঠিক আছে, so we'll start. First of all, what is the definition of a simple pendulum? দুটো তিনটে জিনিস আমাদের একদম ক্লিয়ার রাখতে হবে। সেটা হলো সিম্পল পেন্ডুলাম ইজ এ হেভি পয়েন্ট মাস, এটা এখানে লেখা রয়েছে, হেভি পয়েন্ট মাস, যেটাকে আমরা বব হিসেবে বলে থাকি। হেভি পয়েন্ট মাসটাকে আমরা সিম্পল পেন্ডুলাম, এই যে জিনিসটা এটা রয়েছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বব। ঠিক আছে, সো দ্যাট ইজ সাসপেন্ডেড ফ্রম এ রিজিড সাপোর্ট, এটা হলো রিজিড সাপোর্ট, বাই এ মাসলেস ইনএক্সটেন্সিবল স্ট্রিং। তার মানে এখানে দুটো তিনটে জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, হুইচ ইজ কাইন্ড অফ অ্যাজাম্পশন। লাইক স্ট্রিং কখনো মাসলেস হয় না, ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। তো সিম্পল পেন্ডুলাম, মনে রেখো সিম্পল পেন্ডুলাম, এই যে সিম্পল পেন্ডুলাম জিনিসটা, ইট ইজ ইমপ্র্যাকটিক্যাল। সিম্পল পেন্ডুলাম জিনিসটা কিন্তু ইমপ্র্যাকটিক্যাল। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট বলছে এটা ইনএক্সটেন্সিবল। পৃথিবীতে কোনো স্ট্রিং হয় না যেটা কমপ্লিটলি ইনএক্সটেন্সিবল, ইটস নট পসিবল। ঠিক আছে, সো এটাও ইমপ্র্যাকটিক্যাল। নেক্সট থিং হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল ইজ হোয়াট? ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা হবে আমার, এইটা ধরো এই ববটা যখন এত অবধি যাবে, এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা, তখন কি করছে? মিন যে লাইনটা আছে এখানে, মিন লাইনটা তার সাথে একটা অ্যাঙ্গেল বানায়, এই যে থিটা। এই অ্যাঙ্গেলটা খুব কম হতে হবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যখন খুব কম হবে তখনই কিন্তু আমার এটাকে আমি সিম্পল পেন্ডুলাম হিসেবে ধরতে পারবো। যদি অ্যাঙ্গেলটা কম না হয় তাহলে কিন্তু আমি সিম্পল পেন্ডুলাম হিসেবে জিনিসটাকে ধরতে পারবো না, তখন কিন্তু ব্যাপারটা বেসিক্যালি কম্পাউন্ড পেন্ডুলাম হয়ে যাবে। সো সিম্পল পেন্ডুলামের এই তিনটে কন্ডিশন আমার কাছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মাসলেস, ইনএক্সটেন্সিবল, অ্যাঙ্গেলটা তুমি দরকার হলে দেখিয়ে দেবে কোন অ্যাঙ্গেলটার কথা বলছো, ডায়াগ্রামে দেখিয়ে দেবে। যদি তোমাকে ধরো কোশ্চেন করা হলো যে হোয়াট আর দ্য কন্ডিশনস হুইচ আর রিকোয়ার্ড ফর দ্য সিম্পল পেন্ডুলাম, প্রথম দুটো তো তুমি ইজিলি লিখে দিতে পারবে, মাসলেস স্ট্রিং এবং ইনএক্সটেন্সিবল স্ট্রিং, এটা লিখতে তোমার অসুবিধা হবে না। বাট থার্ড যে পয়েন্টটা আছে সেখানে যদি অ্যাঙ্গেল ইজ নেগলিজিবল লেখো, তাহলে ডায়াগ্রামটা এগে কোন অ্যাঙ্গেলটার কথা বলছো ওটা দেখিয়ে দেবে এবং সেটা রেফারেন্স নিয়ে লিখে দেবে। ঠিক আছে, তো এইটা হলো তোমার সিম্পল পেন্ডুলাম এবং তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যালং উইথ দ্য কন্ডিশন, যে কন্ডিশনগুলো আমাকে মেনটেন করতে হবে টু কল ইট এ সিম্পল পেন্ডুলাম। আদারওয়াইজ আমাকে এটাকে কি পেন্ডুলাম কল করতে হবে? এটাকে কল করতে হবে কম্পাউন্ড পেন্ডুলাম। তাহলে বাড়িতে যে ঘড়িটা ঝোলে, পেন্ডুলাম অফ দ্য ক্লক ইজ নট এ সিম্পল পেন্ডুলাম, বিকজ বাড়িতে যে ঘড়িটা ঝোলে সেটা যে একটা রডের, তুমি দেখবে একটা রডের সঙ্গে ববটা লাগানো, ওই রডটা কিন্তু মাসলেস নয়। ঠিক আছে, অর্থাৎ দ্যাট পেন্ডুলাম ইজ ডেফিনেটলি নট সিম্পল পেন্ডুলাম, ইট ইজ ক্যান বি কল্ড এ কম্পাউন্ড পেন্ডুলাম। নাইদার দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য extreme situation and the midpoint situation, that is the mean situation, is negligible. Both of these conditions which we studied here, this one and also actually this one, all these conditions are not satisfied for the pendulum of the clock. তাই জন্য সেই ক্ষেত্রে আমরা পেন্ডুলাম অফ দ্য ক্লককে আমরা বলবো কম্পাউন্ড পেন্ডুলাম। মাথায় রাখবে, পেন্ডুলাম অফ দ্য ক্লক ইজ কম্পাউন্ড পেন্ডুলাম, ইট ইজ নট সিম্পল পেন্ডুলাম। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কম্পাউন্ড পেন্ডুলাম, ডেফিনেশন অফ দ্য কম্পাউন্ড পেন্ডুলাম হলো এটা, লিখে রাখবে প্লিজ, বডি ক্যাপাবল অফ অসিলেটিং অ্যাবাউট এ হরাইজন্টাল অ্যাক্সিস, ব্যাস, দ্যাটস ইট। body capable of oscillating around a horizontal axis. Basic difference between the compound pendulum and simple pendulum is what? Basic difference is it does not have any massless string in compound pendulum. Compound pendulum is a practical pendulum. Simple pendulum is a ideal pendulum which is not found practically. ঠিক আছে, প্রতিটা জিনিস প্লিজ নোট ডাউন করো, যেগুলো আমি বলছি প্লিজ নোট ডাউন করো, সব কিছু লিখছি না, অনেকগুলো জিনিস বলছি সেগুলোও প্লিজ নোট ডাউন করবে। কম্পাউন্ড পেন্ডুলাম ইটস প্র্যাকটিক্যাল, সিম্পল পেন্ডুলাম ইজ নট প্র্যাকটিক্যাল। ঠিক আছে, কম্পাউন্ড পেন্ডুলাম ইজ প্র্যাকটিক্যাল। Going to the next slide. Now we have to understand certain terms related with pendulum. So আমরা যে পেন্ডুলামটা পড়াশোনা করছি সেই পেন্ডুলামটা হলো সিম্পল পেন্ডুলাম।
তো সিম্পল পেন্ডুলামের ফ্রিকোয়েন্সি বুঝতে হবে আমাকে, টাইম পিরিয়ড বুঝতে হবে, অসিলেশন বুঝতে হবে, অ্যাম্পলিটিউড বুঝতে হবে, এফেক্টিভ লেন্থ বুঝতে হবে। ভেরি গুড, আমরা সবকটাই বুঝে নেবো, কোনো অসুবিধা নেই। দেখো প্রথমে তোমাকে বুঝে নিতে হবে হোয়াট ইজ এ কমপ্লিট অসিলেশন। আমি যদি মিন পজিশন থেকে শুরু করি, আমি প্রথমেই এখানে অসিলেশন নিয়ে কথাটা বলবো। তো এখানে আমার সেই রিজিড সাপোর্টটা আছে, সেখান থেকে দিস ইজ দ্য মিন পজিশন অফ দ্য পেন্ডুলাম। এবার এখান থেকে ধরো ম্যাক্সিমাম গেল এতটা, কথার কথা বলছি, জাস্ট অনেক বেশি হয়ে গেল, যাই হোক, আর এখান থেকেও তাহলে ম্যাক্সিমাম এতটা যাবে। তবে এটা হলো দুটো এক্সট্রিম। এখান থেকে যদি শুরু করি, দিস ইজ নাম্বার 1 পয়েন্ট, তাহলে 1 থেকে 2তে যাবে, আবার 2 থেকে এটা কমপ্লিট, এটা ধরে নাও নাম্বার 3 পয়েন্ট, 2 থেকে যখন 3তে আসবে, দিস ইজ কল্ড কমপ্লিট 1 টু অ্যান্ড ফ্রো মোশন। কি লিখবো? 1 কমপ্লিট, 1 কমপ্লিট to and fro motion, 1 complete to and fro motion can be to and fro motion টা এইভাবে লেখো, about its mean position, about its mean position is called one oscillation। তাহলে কোথা থেকে যাবে? 1 থেকে 2তে যাবে, 2 থেকে 3তে আসবে, আবার 1-এ যখন ফিরে আসবে তখন আমার একটা অসিলেশন কমপ্লিট হবে। 1 থেকে 2তে যাবে, 2 থেকে 3তে যাবে, 3 থেকে যখন আবার 1-এ ফিরে আসবে তখন আমার একটা অসিলেশন কমপ্লিট হবে। দিস ইজ কল্ড ওয়ান কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন। ঠিক আছে, দিস ইজ কল্ড ওয়ান কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন। ঠিক আছে, এক সেকেন্ড একটু হোল্ড করবে। সো আমরা বুঝে গেছি কোনটাকে আমরা ওয়ান কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন বলবো। ঠিক আছে, সো দিস উইল বি কল্ড ওয়ান অসিলেশন। এই একটা অসিলেশন করতে যতটা টাইম লাগবে, তার মানে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন, টাইম টেকেন টু কমপ্লিট, টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন, এটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড বলবো। এটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল টি দিয়ে। ঠিক আছে, টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন ইজ টাইম পিরিয়ড, উইল ডিনোট বাই ক্যাপিটাল টি। নেক্সট হচ্ছে হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ অসিলেশনস ইন 1 সেকেন্ড, নাম্বার অফ অসিলেশনস ইন 1 সেকেন্ড, এটা হলো আমার ফ্রিকোয়েন্সি। আমি কি করে দুটোকে রিলেট করব? ধরে নিলাম ফ্রিকোয়েন্সিটার টার্ম নিলাম এফ, তাহলে আমি আরামসে লিখতে পারি যে দেয়ার উইল বি এফ অসিলেশন ইন 1 সেকেন্ড। তাহলে একটা অসিলেশন হতে আমার কত সেকেন্ড লাগবে? 1/f, 1/f সেকেন্ডস লাগবে। এবং একটা অসিলেশন হতে যতটা টাইম লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। তাই জন্য আমরা এই ফর্মুলাটা লিখতে পারি t is equal to 1/f, t is equal to 1/f। এবং টাইম পিরিয়ডের ইউনিট কি? টাইম পিরিয়ড ইউনিট সেকেন্ড। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? ফ্রিকোয়েন্সির ইউনিট হলো সেকেন্ড টু দি পাওয়ার -1, যেটাকে আমরা বলি হার্টজ। ঠিক আছে, সেখানে আমরা কি শিখে গেলাম? আমরা টাইম পিরিয়ড শিখে গেলাম, আমরা ফ্রিকোয়েন্সি শিখে গেলাম।
ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের ফর্মুলা জেনে গেলাম, এবং ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের ফর্মুলাটা কী করে এলো সেটাও জেনে গেলাম। ঠিক আছে, সো দিস ইজ দ্য কমপ্লিট কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। পুরো কনসেপ্টটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা আসবো বাকি যে জিনিসগুলো আছে, লাইক হোয়াট ইজ অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড হলো ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য মিন পজিশন। এইটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন। সো ইফ দিস ইজ দ্য মিন পজিশন, সাপোজ দিস ইজ দ্য মিন পজিশন অ্যান্ড দিস ইজ দ্য এক্সট্রিম, ওয়ান অফ দ্য এক্সট্রিম, এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটাকে আমরা বলবো অ্যাম্পলিটিউড। তো লিখে রাখো এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট from mean position to any one extreme, যে কোনো একটা দিকে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেটা পাবো সেটাকে আমরা অ্যাম্পলিটিউড বলি। আর এই পয়েন্ট অফ সাসপেনশন থেকে ববের যে লেন্থ আছে এটাকে আমরা বলবো এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, এটা আর আলাদা করে লেখার কিছু নেই। দ্য লেন্থ বিটুইন অর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অফ সাসপেনশন অ্যান্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য বব ক্যান বি টার্মড অ্যাজ এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, সো এই হলো আমাদের বেসিক থিওরি। একদম বেসিক থিওরি আমাদের সিম্পল পেন্ডুলামের স্ট্রাকচারটা বোঝায়, এবং অসিলেশন কাকে বলে সেটা বুঝি, টাইম পিরিয়ড কাকে বলে সেটা আমরা বুঝতে পারি। তারপরে আমরা এগিয়ে আসছি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো আমাদের জিজ্ঞেস করা হয় এবং আমাদের জানা উচিত, সেটা হচ্ছে হলো দ্য গ্রাফ বিটুইন টাইম পিরিয়ড স্কোয়ার অ্যান্ড এল। গ্রাফ বিটুইন টাইম পিরিয়ড স্কোয়ার অ্যান্ড এল ইজ এ স্ট্রেট লাইন। এটা মাথায় রাখবে তোমরা, গ্রাফ বিটুইন টাইম পিরিয়ড স্কোয়ার অ্যান্ড লেন্থ ইজ এ স্ট্রেট লাইন। সো হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস লাইন? স্লোপ কি হয়? স্লোপ হয় হচ্ছে হলো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি যদি এখানে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস দেখি তাহলে আমি এটা লিখতে পারি, আচ্ছা এখানে উপরেরটাকে T1 বলেছে, তাহলে আমি উপরেরটাকে T1 করে দিলাম, T2 করতে গেছিলাম, T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার, ঠিক আছে, বাই L1 মাইনাস L2। দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্লোপ আমরা কি করে ক্যালকুলেট করি? স্লোপ আমরা ক্যালকুলেট করি, স্লোপ হলো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। তো এখানে যদি দেখো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস কোথায় পাবো আমি যদি দেখি, দিস ইজ দ্য চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস। এই পয়েন্টটা হলো ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট। তুমি যদি এই পয়েন্টটা দেখো আর এই পয়েন্টটা দেখো, তাহলে এই পয়েন্টটা হলো ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট, মানে এই পয়েন্টটার ওয়াই এর ভ্যালুটা এইটা দেবে যেটা T1 স্কোয়ার পাচ্ছি আমরা, আর এই পয়েন্টটার ওয়াই এর ভ্যালুটা কোনটা দেবে? এইটা দেবে যেটা T2 স্কোয়ার পাচ্ছি আমরা। ঠিক আছে, আর এই একই পয়েন্টের এক্স এর ভ্যালু দেখো তুমি কি পাচ্ছ? L2 পাচ্ছ। এই একই পয়েন্টের এক্স এর ভ্যালু তোমরা পাচ্ছ L1। ঠিক আছে, এবং সেটাই আমি এখানে ইউজ করেছি। এবং এটা আমি কেন লিখেছি, এটা তুমি যে কোনো পেন্ডুলামের এক্সপেরিমেন্ট যখন করা হয় তখন দেখা যায় এই লাইনটার যে স্লোপটা আসছে, স্লোপটা কনস্ট্যান্ট। যে কোনো একটা জায়গায় তুমি 1000টা এক্সপেরিমেন্ট করলেও কি দেখা যাচ্ছে? স্লোপটা কনস্ট্যান্ট, অ্যান্ড দ্যাট স্লোপ ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জি। তাহলে স্লোপ যদি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জি হয়, তাহলে জিটা কি হবে? জিটা হবে দেখো ভালো করে 4 পাই স্কোয়ার বাই স্লোপ, স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। সো অনেক সময়তে আমাদের এই কোশ্চেনটা করে যে আমরা অ্যাক্সেলারেশন অফ ডিউ টু গ্র্যাভিটি কী করে মেজার করব? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা কি করে মেজার করব? তাহলে আমরা কি করে মেজার করব? উই হ্যাভ টু রাইট দিস ইকুয়েশন 4 পাই স্কোয়ার স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। ঠিক আছে, আমরা তখন কি করে অ্যান্সারটা লিখবো? অ্যান্সার লিখবো, প্রথমে আমরা এই গ্রাফটা আঁকবো, সেখান থেকে আমরা এই স্লোপটা দেখাবো এইভাবে, এবং আমরা লিখবো দিস স্লোপ কামস আউট টু বি 4 পাই স্কোয়ার বাই জি অ্যাট এ প্লেস, অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দেবো জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার। এখান থেকে আর এখান থেকে আমার আরামসে এটা চলে আসছে দেখো, এবং দ্যাট ইজ ইট, আমি বের করে ফেলতে পারবো জি। তার মানে পেন্ডুলাম থেকে আমি কী বার করতে পারি? আমি পেন্ডুলাম থেকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আরামসে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার হলো দ্য ফ্যাক্টরস হুইচ
আর অ্যাফেক্টিং দ্য টাইম পিরিয়ড, কী কী ফ্যাক্টর টাইম পিরিয়ডকে এফেক্ট করছে। সবার প্রথমে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো লেন্থ। টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ লেন্থ, এবং টি ইজ অলসো ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ জি। ঠিক আছে, এই দুটোকে যখন কম্বাইন করে দিচ্ছি তখন আমি পাচ্ছি এই ইকুয়েশনটা, এবং এই ইকুয়েশনটাতে আমি যখন ইকুয়াল টু মারছি তখন আমার এখানে একটা কী নিতে হবে, এখানে একটা আমাকে কনস্ট্যান্ট নিতে হবে। কনস্ট্যান্ট উই হ্যাভ টেকেন অ্যাজ 2 পাই, এবং ফাইনাল ইকুয়েশন অফ টাইম পিরিয়ড ইজ 4 পাই, বেসিক্যালি 2 পাই রুট ওভার এল বাই জি। এই ইকুয়েশনটা কিন্তু বেসিক্যালি এখান থেকে এসছে, তোমরা যদি একটু ঠিক করে দেখো, দিস ইকুয়েশন হ্যাজ কাম ফ্রম হিয়ার অনলি, নো হোয়ার এলস, ইট হ্যাজ কাম ফ্রম হিয়ার অনলি। ঠিক আছে, তো এখান থেকে এই ইকুয়েশনটা এসে দেখো টিটা স্কোয়ারে আছে, এলটা এখানে আছে, এলটা ওপাশে নিয়ে গেলে এল বাই জি হয়ে যাবে, এবং 4 পাই স্কোয়ারটা বাইরে থাকবে, রুট ওভার মেরে দিলে এদিকে টি চলে আসবে, এবং রুট ওভার এল বাই জি, 4 পাই স্কোয়ারের রুট ওভার মারলে কিন্তু এখানে 2 পাই আসবে। সো এরকম গ্রাফিক্যাল অ্যানালিসিস করেই কিন্তু এই কনস্ট্যান্টটা বার করা হয়েছে, এরকম নয় যেমনি হাওয়া থেকে উড়ে আসছে কনস্ট্যান্টটা, না, এরকম গ্রাফিক্যাল অ্যানালিসিস করেই এই কনস্ট্যান্টটা বানানো হয়েছে। সো দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ট্রুথ, এই 2 পাইটা কেন আসছে। নেক্সট থিং ভেরি ইম্পর্ট্যান্ট, কোন কোন জিনিসের উপরে আমার কোনো ডিপেন্ডেন্স নেই। কার ডিপেন্ডেন্স নেই? টাইম পিরিয়ডের ডিপেন্ডেন্স নেই। কোন কোন জিনিসের উপরে? অ্যাম্পলিটিউড এবং ম্যাটেরিয়াল অফ দ্য বব, এইগুলোর উপরে কিন্তু টাইম পিরিয়ড একেবারেই ডিপেন্ড করে না, একদম জিরো ডিপেন্ডেন্স। ঠিক আছে, তো অনেক সময় এরকম কোশ্চেন আসে, কার কার উপর ডিপেন্ড করে না, তোমাকে লিখতে হবে 1 নম্বর অ্যাম্পলিটিউড, 2 নম্বর তুমি কি লিখবে? ম্যাটেরিয়াল অফ দ্য বব। আচ্ছা, অনেক সময় হবে যেখানে তোমার জি চেঞ্জ হচ্ছে না, যেখানে জি চেঞ্জ হচ্ছে না সেখানে শুধুমাত্র লেন্থের উপর ডিপেন্ড করবে, তখন তুমি কি করতে পারো, যদি যদি সেম প্লেস হয় তাহলে তো আর জি চেঞ্জ হয় না, সেম প্লেস হলে জি সেম থাকে, তাহলে এই টি প্রপোর্শনাল টু রুট ওভার এলকে আমরা কি লিখতে পারি পরের লাইনে, গ্যাস লর মতো করে T1 বাই T2 ইজ ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2, যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, যদি কোথাও জি চেঞ্জ না, সরি এল চেঞ্জ না হয়, তুমি প্লেস চেঞ্জ করছো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, T1 বাই T2, এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, তাই জন্য ঠিক উল্টে দিতে হবে, G2 বাই G1। যদি কোনো সময় দুটোই চেঞ্জ হয়, এরকম আসে কোশ্চেন, দুটোই চেঞ্জ হচ্ছে, তখন লিখবে T1 বাই T2 ইজ ইকুয়াল টু রুট ওভার, যেটা ডাইরেক্ট আছে ডাইরেক্ট লিখে দেবে, যেটা ইনভার্স আছে মানে উল্টো আছে, ইনভার্সলি প্রপোর্শনাল আছে, সেটাকে উল্টো লিখবে, ব্যাস। ঠিক আছে, এইভাবে জিনিসগুলোকে সাজিয়ে নাও একটু খাতায়, চটপট চটপট এটাকে খাতায় সাজিয়ে নাও। ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমরা ইউজ করতে পারি তাহলেই হবে। ঠিক আছে, এই জিনিসটাকে যদি ইউজ করতে পারি তাহলেই আমার হয়ে যাবে, আর আমার কিছু লাগবে না। আচ্ছা, আগে আমরা কিছু এমসিকিউ করে নেব, সো একটু জাস্ট ফিল আনার জন্য যে আমরা সব ঠিকঠাক করলাম কিনা অ্যান্ড অল, আর কিছু না। সো প্রথমে বলে যে লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ মেড 1/4, টাইম পিরিয়ড কী হবে, সো আমরা আস্তে আস্তে এগোবো। আমরা জানি টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার এল, তাড়াহুড়ো আমরা করবো না, T1 বাই T2 বাই T1 করি, কারণ করে বার করতে হবে, T2 বাই T1 ইজ ইকাল টু রুট ওভার L2 বাই L1, ডাইরেক্ট এখানে 2 থাকলে এখানেও 2 থাকবে। বলেছে লেন্থ ইজ মেড 1/4, তাহলে লেন্থ প্রথম এলটা যদি এল হয় তাহলে সেকেন্ড এলটা হবে L/4, ঠিক, তাহলে 1/4 হয়েছে। এবার এটাকে যদি আমি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে L/4 আর এটা হবে L, ঠিক, এটা T2 বাই T1, তাহলে এল এল কেটে গেল, T2 বাই T1 ইজ ইকাল টু 1/4 এর রুট ওভার 1/2, তাহলে T2 বাই T1 ইজ ইকাল টু 1/2, T2 ইজ ইকাল টু T1/2। সো কী হচ্ছে, তাহলে হাফ হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট আছে আমাদের। আমরা যখন এমসিকিউ করব, মনে রাখবে এমসিকিউ মানে টিক মার্ক নয়, এই জিনিসটা সবার আগে মাথায় ঢুকিয়ে নাও। এমসিকিউ মানে হচ্ছে হলো আমি কোশ্চেনটা পুরোপুরি প্রপার ওয়েতে করব, প্রপার ওয়েতে করার পরে আমার যেটা অ্যান্সার আসবে, মানে এমসিকিউ যদি আমাকে সলভ করতে হয়, আই ডোন্ট হ্যাভ এনি স্ট্র্যাটেজি বেসিক্যালি, যেরকমভাবে এতদিন একটা অঙ্ক এলে অঙ্ক করতে সেরকমভাবে কোশ্চেন করবে, তারপরে যেটা অ্যান্সার আসবে সেটা এমসিকিউর অ্যান্সার হবে, দ্যাট শুড বি ইউর স্ট্র্যাটেজি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, এইভাবেই এমসিকিউ বেসিক্যালি সলভ করে। তুমি কোনো তুক্কা মেরে কোনো তোমার কি বলে এলিমিনেশন টেকনিক বলে একটা টেকনিক হয়, বাট সেটা তোমরা এখন ইউজ করতে পারবে না, এটা পরে ইউজ করতে পারবে। আগে একদম নির্ভেজাল সততার সাথে অঙ্ক করে অ্যান্সার বার করবে, ব্যাস।
নেক্সট কোশ্চেন কি বলেছে, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম, পেন্ডুলাম ক্লক। সো নর্মালি যে ক্লকে যে পেন্ডুলামটা ইউজ করা হয় ওটা সেকেন্ড পেন্ডুলাম ইউজ করা হয়, ঠিক আছে। সো সেটা 2 সেকেন্ডস, এটা তোমরা জেনে রাখবে, ইটস এ ফ্যাকচুয়াল এফেক্ট। সেকেন্ডস পেন্ডুলাম ইউজ করা হয় ক্লকে, দ্য ভ্যালু ইজ 2 সেকেন্ড, ঠিক আছে। এবার বের করতে বলেছে লেন্থ অফ দ্য সেকেন্ডস পেন্ডুলাম। লেন্থ অফ দ্য সেকেন্ডস পেন্ডুলাম আমরা কি করে বার করব, আমাদের করতে হবে কোশ্চেনটা, তাছাড়া আমরা পারবো না। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে। সো সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত, 2 সেকেন্ড, আমার সাথে সাথে করবে। সো এটা হচ্ছে 2 পাই রুট ওভার এল, জানি না আমরা, এটাকে আমি 9.8 নিচ্ছি। সো এবার আমি স্কোয়ার করে দেবো, আগে 2টা কেটে দাও, স্কোয়ার করে দিলে এখানেও 1 থাকবে, এখানে আসবে পাই স্কোয়ার এল বাই 9.8। তাহলে এল কত হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 3.14 স্কোয়ার। গতদিন এটা করেছিলাম আমরা। সো এটা অলমোস্ট সেম আসে, খুব একটা ডিফারেন্ট আসে না। আমার মনে হয় আমাকে বলেছিল গো, এরকম একটা সংখ্যা বলেছিল আমাকে ইংরেজিতে আগের দিন। সো আমি এটাই নিয়ে নিচ্ছি। সো ইট ইজ অলমোস্ট সেম, সো ইট উইল বি নিয়ারলি 1 মিটার, ঠিক আছে। একদম সোজা কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু না পারার মতো নয়, ক্যালকুলেশন করতে হবে, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। ক্যালকুলেশন করো, অ্যান্সার বার করো, ঠিক আছে স্যার। আছে our first question over here, pendulum completes 40 oscillations in 1 minute। তার মানে আমি লিখতে পারি 40 oscillation in কত মিনিট, 1 মিনিট, মানে 60 সেকেন্ড। ফার্স্ট আমায় কি বার করতে বলেছে, টাইম পিরিয়ড, দাঁড়াও, চুপ চুপ, টাইম পিরিয়ড বার করতে বলেছে। সো টাইম পিরিয়ড আমি কি করে বার করি, আমাকে টাইম পিরিয়ড অথবা ফ্রিকোয়েন্সি, এনিওয়ে আইল গো ফর ফ্রিকোয়েন্সি, দ্য ফার্স্ট কোশ্চেন। সো ফ্রিকোয়েন্সি যদি দেখো তুমি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রিকোয়েন্সি, আমাকে প্রথমে ডেফিনেশনে চলে যাবো আমি ডাইরেক্ট। ডেফিনেশন অফ ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ অসিলেশনস ইন 1 সেকেন্ড। তাহলে আমাকে বেসিক্যালি উল্টো করে করতে হবে, এখানে 60 সেকেন্ডে 40টা অসিলেশন হয়েছে, 40 অসিলেশনস, তাহলে 1 সেকেন্ডে কত অসিলেশন হবে, 40/60। আশা করি এই ইউনিটারি মেথডটা সবাই জানো। সো দ্য অ্যান্সার উইল বি, কাটবে এটা 2/3, সো দিস উইল বি 0.67 হার্টজ। So this is the frequency, 0.67 hertz. This is the frequency. After I calculate frequency, time period is nothing but t is equal to 1/0.67. So this will come out to be 3/2, that is 1.57. আমি কিন্তু এখানে 0.67 নিয়েছি বটে, কিন্তু এখানে 0.67 দিয়ে ভাগ করিনি, কারণ আমি জানি আমার যে 0.67টা আছে সেটা অ্যাকচুয়ালি 2/3। সো নিচে যখন 2/3 আনবো, সেটা উল্টে আমার কি হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইট ইজ ডান। তোমাদের কিন্তু আমি বারংবার একটা কথা বলছি, ইউ হ্যাভ টু ডু ক্যালকুলেশনস আর দ্য বেসিক, মানে কি বলবো, টুল টু স্ট্রেনদেন। 1 নম্বর হচ্ছে মেমোরি স্ট্রেনদেন হয়, তুমি বুঝতে পারবে ক্যালকুলেশন যত বেশি করবে মেমোরি স্ট্রেনদেন হবে, 1 নম্বর। আর 2 নম্বর বেনিফিট যেটা পাবে ক্যালকুলেশন করলে, সেটা হচ্ছে হলো ইউ উইল গেন লট ইন কনফিডেন্স, কারণ কি বেশিরভাগ মানুষ ক্যালকুলেশন ভালো করতে পারে না। সো ইফ ইউ গাইজ আর গুড ইন ক্যালকুলেশনস, ইউ ক্যান বিট এনিবডি, এনি টাইম, অ্যাট এনি প্লেস, যে কোনো কাজে তোমার সুবিধা হবে। তুমি জীবনে যাই কাজ করো না কেন, ইফ ইউ আর গুড উইথ ক্যালকুলেশনস, তোমার মাইন্ডে যদি তুমি খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো, তাহলে তুমি মাইন্ডে তাড়াতাড়ি ভাবতে পারবে। মাইন্ডে তাড়াতাড়ি ভাবতে পারলে, বুঝতেই পারছো, আর একজন তাড়াতাড়ি ভাবতে পারবে না, তুমি তাকে ওয়ান কাইন্ড অফ বুদ্ধও বানাতে পারো, আর আবার বলতে পারো তুমি তাকে কি বলবো, কনভিন্স করতে পারো। সো ডিপেন্ডিং অন তুমি বুদ্ধু বানাতে চাও, ইউ ওয়ান্ট টু ইউজ ইট ফর গুড রিজন, তাহলে কনভিন্স করবে, আর যদি বুদ্ধু বানাতে চাও তাহলে বুদ্ধু বানাবে ফর ব্যাড রিজনস, ঠিক আছে। বাট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, খারাপ করতে চাও, ভালো করতে চাও, ক্যালকুলেশন তোমাকে ভালো হতে হবে, নাহলে তোমাকে বুদ্ধু বানিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে। ইউ হ্যাভ টু বি গুড ইন ক্যালকুলেশনস, ঠিক আছে। চলো নেক্সট, ফাইন্ড দ্য লেন্থ অফ সেকেন্ড পেন্ডুলাম। এটা আমরা অলরেডি করে ফেলেছি, এটা আমাদের করার দরকার নেই, ঠিক আছে, অলরেডি যেহেতু এটা হয়ে গেছে। হোয়াট ইজ এ সেকেন্ডস পেন্ডুলাম? সেকেন্ডস পেন্ডুলাম হলো ক্লকে আমরা যে পেন্ডুলামটা ইউজ করি, হুজ টাইম পিরিয়ড ইজ 2 সেকেন্ড। তো এটাও আমাদের কিন্তু অলরেডি করা হয়ে গেছে, এটাও আমাদের আর করার দরকার নেই। উইল গো ফর দিস প্রবলেম নাম্বার এ। সো দেখা যাক কি আছে এখানে।
body of mass, bob of mass 500 grams, string of length 1 meter, লেখো string of length 1 meter, টাইম পিরিয়ড বার করতে হবে, জি দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে হলো আমরা জানি 2 পাই এল বাই জি। সো এল এখানে 1, জি 10, 2 পাই 1/10, মানে 10 এর যদি তুমি রুট করো অ্যাপ্রক্সিমেটলি 10 এর রুট কত আসতে পারে, 1.7 মতো আসবে 10 এর রুট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। এই দেখো 10 এর রুট যদি আমি না পারি, ভাবো আমি 10 এর রুট পারছি না, মানে কি ডিভিশন মেথডে আমি রুট ভুলে গেছি, বুঝতে পারছো? কারণ 10 এর রুট করতে হলে আমার ডিভিশন মেথড ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই। আমাকে 10 এর রুট করতে হলে উই হ্যাভ টু গো ফর ডিভিশন মেথড। আমি যদি ভুলে যাই ডিভিশন মেথড, দেন ইটস মাই প্রবলেম, দেন ইট ইজ মাই প্রবলেম। আমি ভুলে গেলে কিন্তু হবে না, আমায় করতে হবে 10 এর রুট। অর্থাৎ আই উইল গো ব্যাক টু মাই ক্লাস 7, 8, 5 যে বইতেই থাক না কেন, যেখানে ডিভিশন মেথড আছে, সেই ডিভিশন মেথড আমি শিখে এসে 10 এর রুট করব। ঠিক আছে, এগুলো এমন জিনিস টাকা দিয়ে কেনা যায় না, না কোনোদিনও গেছে, না কোনোদিনও যাবে। ঠিক আছে, 2 পাই বাই 1.7, সো 2 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 1.7, 3.14 নিতে পারি। সো তোমাকে করতে হবে, এই যে তুমি করতে পারলে এটা ভালো জিনিস। আমার মিস্টেক হয়েছিল, এটা আমার খারাপ জিনিস, যাই হোক নিজের খারাপটা স্বীকার করা উচিত অলওয়েজ। সো এখানে কিছু 3.14 আর 3.14 কেটে যাচ্ছে, সো ইউ আর গেটিং অ্যান্সার অ্যাজ 2 সেকেন্ড। হতোই, কেন হতো বলো তো, যখনই লেন্থটা দিয়ে দিয়েছে 1 মিটার না, আই অ্যাম প্রিটি শিওর যে টাইম পিরিয়ড 2 সেকেন্ড হবে। সেকেন্ডস পেন্ডুলামেরটা, সেকেন্ডস পেন্ডুলামের লেন্থ 1 মিটার হয়, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি। সো আমাদের অসুবিধা হওয়া উচিত না এই কোশ্চেনটাতে। এবার বলেছে যদি ববের মাস চেঞ্জ করে দিই, লেন্থ আনচেঞ্জড আছে, টাইম পিরিয়ড কী হবে? আরে ভাই ববের মাসের উপরে, এই দেখ, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য বব, ডাজ নট ডিপেন্ড, মাসের উপরেও ডিপেন্ড করবে না, আর তোর ম্যাটেরিয়ালের উপরেও ডিপেন্ড করবে না। তাহলে ববের মাসের উপর ডিপেন্ড করবে না, তো নো চেঞ্জ, কোনো চেঞ্জ এখানে আসছে না। ঠিক আছে, এই অঙ্কটাতে চল সেকেন্ডস পেন্ডুলাম ইজ টেকেন টু, আচ্ছা সেকেন্ডস পেন্ডুলাম বলেছে, টি ইজ ইকাল টু 2 সেকেন্ড লিখে দিলাম, t1 is taken to a place where acceleration due to gravity falls to 1/4। তার মানে প্রথমে g ছিল, g1 ছিল g, তারপরে g2 হয়ে গেল g/4। লেন্থ তার মানে চেঞ্জ হয়নি, টাইম পিরিয়ড কীভাবে এফেক্ট হবে, মানে t2 বার করতে হবে। ঠিক আছে ভাই, করে দেবো। সো দিস ইজ ভেরি ইজি আই গেস। হাউ ইজ দ্য টাইম পিরিয়ড এফেক্টেড? ডেফিনেটলি এফেক্ট হবে, ডেফিনেটলি এফেক্ট হবে, কারণ গ্র্যাভিটি ইজ চেঞ্জিং, সো ডেফিনেটলি এফেক্ট হবে। আই উইল ক্যালকুলেট। আচ্ছা, সো গো ফর ইট। t2/t1 যেহেতু লেন্থ চেঞ্জ হচ্ছে না, গ্র্যাভিটির উপর g1/g2 হিসেবে কাজ করবে। সো g1/g2 মানে g1 হচ্ছিল g, আর g2 মানে g/4, মানে g ক্যান্সেল আউট হয়ে গেল, এটা হয়ে গেল √4, তাহলে এটা হলো 2। তাহলে t2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু t1, তাই হচ্ছে। এবং t1 ছিল তো ডাবল হচ্ছে, হাফ হচ্ছে না, ডাবল হয়ে যাচ্ছে, হাফ হচ্ছে না। সো 2 ইন্টু 2 সেকেন্ড ইজ ইকাল টু 4 সেকেন্ড। তাহলে ও যে করেছিল হাফ, তার ভুলটা কী হচ্ছিল আমার মনে হয়, যদি সে এগ্রি করে, তার ভুলটা যেখানে হচ্ছিল আমার মনে হয়, হি অর সি ডিড নট ক্যালকুলেট করার আগেই অ্যান্সার বার করার চেষ্টা করছো, তাই তো? সেটা করবে না প্লিজ, ক্যালকুলেট করে অ্যান্সার বার করো, কোনো তাড়া নেই, ক্লাস 9-এ পড়ো, কিসের তাড়া, কেউ খেয়ে ফেলবে, আস্তে আস্তে করো, অনেক সময় আছে। ঠিক আছে, সো গিভ রিজন, এটার কি রিজন দেবে? রিজন তো অলরেডি ক্যালকুলেটেড আছে, রিজন দিয়ে দিতে পারো। বিকজ উইথ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি গেটিং রিডিউসড, কী হচ্ছে, টাইম পিরিয়ড বেড়ে যায়। কেন? দেখো এটা তো হবেই না, টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √g, তাহলে জি যদি কমে তাহলে টি তো বাড়বে, তাই না? জি যদি কমে টি তো বাড়বে, এই রিলেশনশিপটাই তো আমার এটা রিজন। এই রিজনটা কি হবে? এটা হবে, এটা। ঠিক আছে, সো এখানে আমরা কি করলাম, পেন্ডুলামের যতটা থিওরি দরকার সবটা কভার করেছি। তুমি যদি ঠিক করে দেখো, টোটাল থিওরি অফ পেন্ডুলাম ইজ কভার্ড, অল দ্য টাইপস অফ নিউমেরিক্যালস ইজ পেন্ডুলাম ইজ ওভার। যদি আমার সাথে করে থাকো, বেশিক্ষণ তো করিনি আমরা, কতক্ষণ করেছি? ও বাবা, জাস্ট মেবি 38 মিনিটস, তাও হবে না। 38 মিনিটসের ক্লাসে টোটাল পেন্ডুলাম ইজ কভার্ড,
শুধু এইটুকু যদি আমার সাথে ঠিক করে 38 মিনিট তোমরা করে থাকো, তাহলে পেন্ডুলামের থেকে অ্যাটলিস্ট তোমাদের কোনো নম্বর কাটা যাচ্ছে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে?